ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে আবার পিছু হটলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মধ্যপ্রাচ্যকে নতুন যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনার দাবি করে তিনি বলছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলতে সম্ভাব্য সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে। সোমবার ইরানের সাথে আবার আলোচনা শুরু হচ্ছে। কয়েক মাস ধরে হামলার হুমকি, পাল্টা হামলা এবং বারবার কূটনৈতিক অগ্রগতির দাবির মধ্যেও স্থায়ী সমাধান আসেনি। এবার নতুন সংকট ঠেকাতে ট্রাম্পকে সংলাপের পথে থাকার আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তেহরান ও কয়েকটি মিত্র দেশের অনুরোধেই ইরানে নতুন দফার হামলা বন্ধ করতে হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ইরানের পাশাপাশি কাতার, সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাত হামলা বন্ধে অনুরোধ জানায়। হরমুজ প্রণালী চালু ও ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে শিগগিরই চুক্তি হতে পারে বলেও জানান ট্রাম্প। এর আগে দ্রুত চুক্তি করার শর্তে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দেন তিনি। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, আমেরিকা যে কোনো সময় চাইলে পুনরায় হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে, তবে ইরান এবং উপসাগরীয় মিত্রদের অনুরোধে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে তেহরান। রবিবার ইরানের সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ দাবি করেছে, ইরান এমন কোনো অনুরোধ করেনি। ট্রাম্পের এমন বক্তব্যকে আরেকটি মিথ্যা বলে অভিহিত করেছেন তারা। অন্যদিকে প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সাথেও আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। টেলিগ্রামে দেয়া পোস্টে তিনি জানান, ইরানের মন্ত্রিসভায় এই সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের সাবেক ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ পরিস্থিতির মধ্যে যেভাবে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করেন তাতে আমেরিকার সামরিক বাহিনীর জন্য জটিলতা তৈরি হয়। তবে রিপাবলিকান সেনেটর জন কেনেডি মনে করেন, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ খোলা রাখার জন্যই হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ইরান আরও দুর্বল হয়ে পড়ায় চুক্তি করতে রাজি হবে বলেও আশা করেন তিনি। রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক টার্নার বলেন, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার মতো লক্ষ্যগুলো অর্জিত না হওয়া পর্যন্ত চাপ অব্যাহত রাখা উচিত। 7টি স্টেটের পানি সরবরাহ ব্যবস্থার উপর সাইবার হামলার কথা উল্লেখ করে ইরানের সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি বলেন, ট্রাম্প প্রশাসন এই সংঘাতে দিশেহারা হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার পথ তাদেরই খুঁজে বের করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প ও ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের সমালোচনা করে তিনি বলেন, নির্বিচারে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে অস্ত্রের মজুদ কমিয়ে ফেলা হয়েছে, যার ফলে এখন গোলাবারুদের সংকট দেখা দিয়েছে। কর্মজীবী মানুষের সমস্যা যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হওয়ায় রিপাবলিকান ও ডেমোক্রেটিক 2 দলের প্রতি সাধারণ মানুষের আস্থা কমছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স। এনবিসি নিউজকে তিনি বলেন, দেশের এমন সরকার প্রয়োজন যা শুধু ধনীদের নয়, সবার প্রতিনিধিত্ব করবে। তার মতে তাই প্রগতিশীল ও ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের সমর্থন বাড়ছে। অন্যদিকে সাবেক সেনেটর জো ম্যানচিন ও তার মেয়ে হেদার ম্যানচিন মধ্যবর্তী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দিচ্ছেন। তাদের লক্ষ্য কংগ্রেসে প্রভাবশালী স্বতন্ত্র ব্লক গড়ে তোলা। রবিবার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে সেনেটর বার্নি স্যান্ডার্স বলেন, সাধারণ মানুষ মনে করছে দেশ এখন ভুল পথে পরিচালিত হচ্ছে। দেশের ইতিহাসে এখন ধনী দরিদ্র বৈষম্য সবচেয়ে বেশি বলেও দাবি করেন তিনি। স্যান্ডার্স অভিযোগ করেন, বিশ্বের সবচেয়ে ধনী দেশেও এখন মানুষ খাবার সংগ্রহ, স্বাস্থ্যসেবা, ভাড়া কিংবা মর্গেজ পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। তিনি দাবি করেন, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক উভয় দলের নেতৃত্বই বিলিয়নিয়ারদের অনুদানের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে। সেজন্য খেটে খাওয়া মানুষের মৌলিক সমস্যাগুলোর দিকে তাদের কোনো নজর নেই। স্যান্ডার্স আরও বলেন, দেশে এমন একটি সরকার প্রয়োজন যারা শুধু বিলিয়নিয়ারদের জন্য নয়, বরং সব মানুষের জন্যই কাজ করবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের উত্থান ডেমোক্রেটদের জন্য সমস্যার কারণ হতে পারে। তাই সোশ্যালিস্টদের ব্যাপারে ডেমোক্রেটদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান কৌশলবিদ ডোনা ব্রাজিল। অন্যদিকে সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে সাবেক সেনেটর জো ম্যানচিন বলেন, দেশের প্রায় অর্ধেক ভোটার রাজনৈতিকভাবে স্বাধীন হলেও 2 দলের আধিপত্যের কারণে রাজনীতিতে তাদের কার্যকর কোনো ভূমিকা নেই। তার মেয়ে বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব হেদার ম্যানচিন বলেন, 2 দলের আধিপত্যের কারণে মূলধারার রাজনীতি থেকে স্বাধীন চিন্তা এবং রাজনৈতিক সাহস এখন পুরোপুরি বিলীন হয়ে গেছে। জো এবং হেদার জানান, তারা কয়েকজন স্বতন্ত্র কংগ্রেসম্যান ও সেনেটর প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সহায়তা করছেন, যাতে হাউস ও সেনেটে একটি শক্তিশালী স্বতন্ত্র ব্লক তৈরি হয়।
এনবিসি নিউজের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ওকলাহোমার রিপাবলিকান গভর্নর কেভিন স্টিট দলীয় প্রাইমারিকে দেশের রাজনৈতিক ব্যবস্থার অন্যতম প্রধান সমস্যা হিসেবে অভিহিত করেন। মেরিল্যান্ডের ডেমোক্রেটিক গভর্নর ওয়েস মোর দেশের রাজনীতিতে তৈরি হওয়া প্রতিপক্ষকে আক্রমণ করার সংস্কৃতির তীব্র সমালোচনা করেন। এদিকে ক্যালিফোর্নিয়া, নেভাডা, পেনসিলভেনিয়া এবং নিউ জার্সির ভোটার তালিকায় 250,000 অনাগরিক রয়েছে বলে ডিএইচএসের দাবিকে ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছেন নেভাডার সেক্রেটারি অব স্টেট ফ্রান্সিস অ্যাগিলার। নির্বাচন প্রক্রিয়ায় যে কোনো ধরনের ফেডারেল হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যমের পোস্ট দ্রুত পাওয়ার সুযোগ এখন অর্থের বিনিময়ে বিক্রি করছে তারই মালিকানাধীন মিডিয়া প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য চালু করা ট্রুথ এপিআই সেবার মূল্য মাসে সর্বোচ্চ $100,000। সমালোচকদের অভিযোগ, প্রেসিডেন্টের বক্তব্যের দ্রুত অ্যাক্সেস থেকে আর্থিক সুবিধা নেওয়ার এই ব্যবস্থা গুরুতর স্বার্থের সংখ্যা তৈরি করছে। সাবেক এফবিআই কর্মকর্তা মাইকেল ফেইনবার্গ এটাকে স্পষ্ট দুর্নীতি বলেছেন। একই সাথে গুরুতর নৈতিক প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট হিসেবে আবারও আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন সেবা চালু করেছে ট্রাম্পের মিডিয়া ও টেকনোলজি গ্রুপ। নতুন সেবায় বিনিয়োগকারীরা মাসে সর্বোচ্চ $100,000 দিয়ে ট্রাম্পের পোস্ট ও হোয়াইট হাউসের সিদ্ধান্ত আগে থেকেই দেখতে পারবেন। প্রেসিডেন্টের এমন আচরণকে সম্পূর্ণ দুর্নীতি হিসেবে উল্লেখ করেছেন এফবিআই এর সাবেক কর্মকর্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞ মাইকেল ফেইনবার্গ। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে এবং ধনী অভ্যন্তরীণ গোষ্ঠী লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি। ফেইনবার্গ বলেন, পুরোটাই নির্ভর করে কখন ট্রুথ সোশ্যালের অর্থ প্রদানকারী বিনিয়োগকারী হিসেবে লেনদেন করছেন ও কখন সাধারণ বিনিয়োগকারী লেনদেন করছেন তার উপর। দ্য পিনপয়েন্ট প্রেসের ফাউন্ডার রিক নিউম্যান বলেন, এটি নজিরবিহীন ঘটনা। বিষয়টি আদালতে যাবে বলে মনে করেন তিনি। ট্রাম্পের এই কার্যক্রম অবৈধ কিনা এমন প্রশ্নে সাবেক ইউএস অ্যাটর্নি জয়েস ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসন এমন অনেক কিছুই করেছে যা নজিরবিহীন, তবে এগুলো বেআইনি নয়। এটিকে প্রযুক্তিগতভাবে বৈধ হলেও অত্যন্ত অনৈতিক বলে উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে অর্থ সংগ্রহ করছেন এমন ধারণা করা হচ্ছে উল্লেখ করে এক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ নিতে যাচ্ছে তা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ভ্যান্স। মিট রমনির ক্যাম্পেইনের প্রধান কৌশলবিদ স্টুয়ার্ট স্টিভেন্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এমন আচরণ ভীষণ হতাশাজনক। এই ধরনের ঘটনা সমাজ এবং সরকারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে গত শুক্রবার এক ভিডিও বার্তায় ট্রাম্পের কার্যক্রমের প্রতিবাদ জানান ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি। ভিডিও বার্তায় তিনি বলেন, ট্রাম্প প্রশাসন প্রকাশ্যেই পরিচালিত একটি অপরাধী সিন্ডিকেট। স্বাস্থ্য বীমা আছে, চিকিৎসকের পরামর্শও আছে, তারপরও মিলছে না প্রয়োজনীয় চিকিৎসার অনুমোদন। দেশের বীমা কোম্পানির বিলম্ব এবং দাবি প্রত্যাখ্যানের কারণে এমন ভোগান্তির মুখে পড়েছেন বহু রোগী। জটিল আবেদন আর আপিলের এই লড়াই সামলাতে এখন রোগীদের হয়ে বীমা কোম্পানির সঙ্গে লড়ছে নতুন ধরনের সেবা প্রতিষ্ঠান। মার্কেটিং এক্সিকিউটিভ ম্যাথিউ এভান্স 8 বছর ধরে তীব্র পিঠের ব্যথায় ভুগছিলেন। 2024 সাল নাগাদ তার হাঁটাচলাও কঠিন হয়ে পড়ে। অস্ত্রোপচার ছাড়া অন্যান্য চিকিৎসার সুযোগ শেষ হওয়ার পর চিকিৎসকের একমত হন তার সার্জারি প্রয়োজন। কিন্তু বীমা কোম্পানি সার্জারির আগে আরও 6 সপ্তাহ ফিজিক্যাল থেরাপি নির্দেশ দেয়। তীব্র ব্যথা নিয়েই সেটি সম্পন্ন করেন এভান্স। তারপরও বারবার তার চিকিৎসার কভারেজ প্রত্যাখ্যান করা হয়। এভাবে কেটে যায় 7 মাস। এভান্সের শারীরিক অবস্থারও অবনতি ঘটে। চিকিৎসকেরা তাকে সতর্ক করেন, দ্রুত অস্ত্রোপচার না হলে ক্ষতি আরও বাড়তে পারে, এমনকি স্থায়ীও হতে পারে। এভান্স বলেন, বীমা কোম্পানির মতামত দেওয়ার অধিকার থাকা উচিত, কিন্তু চিকিৎসার বিষয়ে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত নয়। দেশের 73% মানুষ স্বাস্থ্যসেবায় বিলম্ব ও বীমার দাবি প্রত্যাখ্যানকে বড় সমস্যা মনে করেন। রবার্ট উড জনসন ফাউন্ডেশনের সিনিয়র পলিসি কর্মকর্তা এবং লেখক ক্যাথরিন হেমস্টেড বলেন, চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সবসময় ঠিক এবং বীমা কোম্পানি সবসময় ভুল। বিষয়টি এতটা সরল নয়। তবে রোগীর কাছে চিকিৎসক এমন একজন যিনি তাকে সুস্থ করার চেষ্টা করছেন। সেখানে মাঝখানে অন্য একটি পক্ষ এসে চিকিৎসা আটকে দিলে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, মাইগ্রেনের জন্য বোটক্স নিয়ে উপকার পাওয়া একজন রোগীর চিকিৎসাও হঠাৎ বীমার আওতার বাইরে চলে যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। প্রায় 20% বীমা দাবি প্রত্যাখ্যাত হয়, অর্থাৎ প্রতি 5টির মধ্যে একটি। এই সমস্যা থেকেই জেফ হুইটেন ও বেন হাওয়ার্ড প্রতিষ্ঠা করেছেন শেয়ার হেলথ। সেবাটির জন্য মাসে $40 দিতে হয়, আর কোনো ক্ষেত্রে রোগীর অর্থ ফেরত এনে দিতে পারলে সেই অর্থের একটি অংশও নেয় প্রতিষ্ঠানটি। তাদের লক্ষ্য রোগীদের যেন আর সরাসরি স্বাস্থ্য বীমা কোম্পানির জটিল প্রক্রিয়া সামলাতে না হয়।
স্বাস্থ্য বীমা কোম্পানিগুলোর জাতীয় বাণিজ্য সংগঠন AHIP জানিয়েছে, উচ্চমানের চিকিৎসা সাশ্রয়ী এবং সহজলভ্য করতে হেলথ প্ল্যান, চিকিৎসা সেবা প্রদানকারী এবং ওষুধ প্রস্তুতকারী সব পক্ষেরই দায়িত্ব রয়েছে। এদিকে নিজের অস্ত্রোপচারের অনুমোদন পেতে ব্যর্থ এভান্স শেষ পর্যন্ত শিয়ার হেলথের সহায়তা নেন। প্রতিষ্ঠানটি তার বীমা পলিসি ও অনুমোদনের আবেদন বিস্তারিত পর্যালোচনা করে দ্রুত আপিল করে এবং সমস্যাটি বুঝতে তার চিকিৎসকের সঙ্গেও কাজ করে। অস্ত্রোপচারের পর এখন তিনি স্বাভাবিকভাবে রাস্তায় হাঁটতে পারেন। তবে ক্যাথরিন হেমস্টেড মনে করেন, শিয়ার হেলথের মতো প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তাই দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার বড় দুর্বলতা সামনে নিয়ে আসে। আর ম্যাথিউ এভান্সের বক্তব্য, বীমা কোম্পানিগুলোর সিদ্ধান্তের উপর মানুষের জীবন নির্ভর করতে পারে, তাই তাদের সেই দায়িত্ব গুরুত্বের সঙ্গে নিতে হবে। তারা রোগীর চিকিৎসক নয়, চিকিৎসকের মতো আচরণও তাদের করা উচিত নয়। এআই বিপ্লবের জ্বালানি হিসেবে দেশজুড়ে দ্রুত গড়ে উঠছে বিশাল সব ডেটা সেন্টার, কিন্তু প্রযুক্তির ভবিষ্যৎ করার এই অবকাঠামোই এখন অনেক শহরে স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে পড়ছে। বিদ্যুতের খরচ বৃদ্ধি, বিপুল পানি ও জমির ব্যবহার, পরিবেশের ক্ষতি এবং ছোট শহরগুলোর পরিচিত চেহারা বদলে যাওয়ার আশঙ্কায় নতুন প্রকল্পের বিরুদ্ধে সংগঠিত হচ্ছেন বাসিন্দারা। কোথাও প্রকল্প আটকে যাচ্ছে, কোথাও দাবি উঠছে নির্মাণ স্থগিতের। একসময় করার জন্য পরিচিত ছিল পেনসিলভেনিয়ার ছোট শহর আর্চবাল্ড। এখন সেখানে নতুন উত্থান এআই ডেটা সেন্টারের। প্রায় ৭,০০০ মানুষের এই কমিউনিটিতে প্রস্তাব করা হয়েছে প্রায় ৬টি ডেটা সেন্টার ক্যাম্পাস। শিক্ষক কেইলি কর্নেল এবং আইসিইউ নার্স সারা গ্যাব্রিয়েল স্থানীয় একটি নেইবারহুড অ্যাসোসিয়েশন পরিচালনা করেন। তাদের ভাষায় আর্চবাল্ড শান্ত ছোট শহর এবং নিজেদের বাড়ির মতোই প্রিয়। কিন্তু ডেটা সেন্টারগুলো এলাকার পরিবেশ, বিদ্যুৎ বিল এবং শহরের চরিত্র বদলে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিশেষ করে গাছপালা ও প্রাকৃতিক দৃশ্য হারিয়ে যাওয়ার উদ্বেগ রয়েছে তাদের। তবে ডেটা সেন্টারের চাহিদা এখন বিপুল। প্রযুক্তি কোম্পানিগুলোর বক্তব্য, এআই বিপ্লব এগিয়ে নিতে বিশাল কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন। জমি, পানি ও বিদ্যুতের সহজলভ্যতার কারণে আর্চবাল্ডের মতো এলাকাগুলো তাই ডেভেলপারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। কর্নেল ও গ্যাব্রিয়েল বলছেন, তারা ডেটা সেন্টারের বিরোধী নন, কিন্তু শিল্পটি নতুন এবং পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকায় দ্রুত আগাতে থাকলে একসময় পরিস্থিতি আর ফিরিয়ে আনার সুযোগ থাকবে না বলে আশঙ্কা তাদের। দেশে ইতিমধ্যে ৪,০০০-এর বেশি ডেটা সেন্টার চালু হয়েছে। ভার্জিনিয়ার লাউডন কাউন্টি এত বেশি ডেটা সেন্টারের আবাসস্থল যে এলাকাটি ডেটা সেন্টার অ্যালি নামে পরিচিত। বিশ্বজুড়ে শত শত ডেটা সেন্টারের মালিক ও পরিচালনাকারী ডিজিটাল রিয়েলটির প্রেসিডেন্ট ও সিইও অ্যান্ডি পাওয়ার বলেন, খাতটি শত শত বিলিয়ন ডলারের সম্পদ শ্রেণীতে পরিণত হয়েছে। তার মতে এই ডিজিটাল অবকাঠামো ভবিষ্যতে নতুন রোগের চিকিৎসা আবিষ্কার সহ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। গত মাসে বড় ডেটা সেন্টার প্রকল্পে ১ বছরের স্থগিতাদেশ দেওয়া প্রথম স্টেট হয়েছে নিউ ইয়র্ক। ওয়াশিংটনেও জাতীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়ার দাবি বাড়ছে। পেনসিলভেনিয়ার রিপাবলিকান সেনেটর ডেভ ম্যাককর্মিক নিজের স্টেটে ডেটা সেন্টার বিনিয়োগ আনতে কাজ করেছেন। তবে কোম্পানিগুলোকে স্থানীয় কমিউনিটির সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে বলেও মনে করেন তিনি। চাকরি সৃষ্টি, পরিবেশ ও পানি সরবরাহের সুরক্ষা এবং বিদ্যুতের খরচ নিয়ন্ত্রণে ডেভেলপারদের স্পষ্ট প্রতিশ্রুতি থাকা প্রয়োজন। আর্চবাল্ডে এরই মধ্যে ডেটা সেন্টার প্রকল্পগুলো এগিয়ে যাচ্ছে, কিন্তু কর্নেল ও গ্যাব্রিয়েলও লড়াই ছাড়ছেন না। তাদের বক্তব্য, মানুষ এখানকার জীবনমানের জন্যই আর্চবাল্ডে বসবাস করে। চাকরি প্রয়োজন হলেও ডেটা সেন্টার শহরটির চরিত্রই বদলে দিতে পারে। প্রকল্প ঠেকানোর সুযোগ এখনও আছে কিনা এমন প্রশ্নে তাদের উত্তর স্পষ্ট, অবশ্যই, কারণ এটি তাদের নিজেদের শহর, নিজেদের বাড়ি, আর তাই লড়াই করা ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ নেই। মিশিগানে ডেমোক্রেটিক সেনেটর প্রার্থী আব্দুল এল সায়েদের অভিযোগ, তাকে পরাজিত করতে ইসরায়েলপন্থী লবিস্ট গ্রুপ ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে। এমএস নাওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিপুল অর্থে নেতিবাচক প্রচারণা চালানো সম্ভব হলেও ভোটারদের রায় কেনা চায় না। পেনসিলভেনিয়ার কংগ্রেসম্যান সামারলিও মনে করেন, মিশিগানের মানুষ ভয় ছড়ানো রাজনৈতিক প্রচারণার বদলে স্বাস্থ্যসেবা ও আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয়ের বাস্তব সমাধান দেখতে চায়। মিশিগানে প্রাইমারি নির্বাচনের প্রাক্কালে সেনেটর পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী আব্দুল এল সায়েদকে নিয়ে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের একটি এআই ভিডিও পোস্ট আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায় এল সায়েদ প্রগতিশীল সেনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেসকে সঙ্গে নিয়ে প্রাচীন গ্রিক উপকথার বিখ্যাত ট্রোজান হর্সে করে মিশিগানে আসছেন।
এই ভিডিওর মাধ্যমে মিশিগানের ভোটারদের মাঝে সমাজতন্ত্রের ভীতি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন এল সায়েদের পক্ষে প্রচারে অংশ নেওয়া পেনসিলভেনিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সামাল্লি। তিনি বলেন, ভোটাররা এই ধরনের ভয়ের রাজনীতি আর দেখতে চান না। সামাল্লির মতে প্রগতিশীলদের নীতি ও মূল্যবোধ সাধারণ মানুষের মন জয় করতে পারে। বিরোধীরা নিজেদের বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলে নেতিবাচক প্রচারণায় কেন বিপুল অর্থ ব্যয় করছে প্রশ্ন রাখেন তিনি। ডিট্রয়েটে এক পদযাত্রায় অংশ নিয়ে এল সায়েদ এই প্যাক ও বিভিন্ন কর্পোরেট প্যাকের $70 মিলিয়ন ব্যয় এবং তার ও তার পরিবারের বিরুদ্ধে ছড়ানো মিথ্যা ও নেতিবাচক প্রচারণার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ব্যালটে সাধারণ মানুষের রায়ই আসল। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করছেন বলে মন্তব্য করেন সায়েদ। পরে এক সাক্ষাৎকারে আব্দুল এল সায়েদ জানান, তিনি একমাত্র প্রার্থী যিনি কোনো কর্পোরেশন বা প্যাক থেকে কোনো অর্থ বা অনুদান নেননি। বিপরীতে বড় ফার্মা, বিগ টেক ও এই প্যাকের মতো সংস্থাগুলো মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মিশিগানে আগাম ভোটিং এর শেষ দিনে এরই মধ্যে 1 মিলিয়নের বেশি মানুষ ভোট দিয়েছেন। এই লড়াই কেবল মিশিগানের জন্য নয়, কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে একদিকে রয়েছেন প্রগতিশীল আব্দুল এল সায়েদ এবং অন্যদিকে মধ্যপন্থী কংগ্রেসম্যান হেলি স্টিভেন্সের পক্ষে প্রায় $52 মিলিয়ন বিশাল অনুদান রয়েছে, যা আব্দুল এল সায়েদের চেয়ে 12 গুণ বেশি। এমারসন কলেজের জরিপ অনুযায়ী আব্দুল এল সায়েদ 15% ব্যবধানে হেলি স্টিভেন্সের চেয়ে এগিয়ে রয়েছেন। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার সহ ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতারা হেলি স্টিভেন্সকে সমর্থন করলেও বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেন ও আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের মতো প্রগতিশীল নেতারা এল সায়েদের পক্ষে অবস্থান নিয়েছেন। রাজনৈতিক চাপের পাশাপাশি নতুন করে আইনি ঝুঁকির মুখে পড়েছেন সাবেক শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি। কোভিড মহামারীর উৎস নিয়ে সেনেটের সাম্প্রতিক শুনানিতে ৫ম সংশোধনীর অধিকার প্রয়োগ করে শতাধিক প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানানোর পর তাকে কংগ্রেস অবমাননার দায়ে অভিযুক্ত করার উদ্যোগ নিয়েছেন রিপাবলিকানরা। সেনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান রাঞ্চ পল জানিয়েছেন, এ বিষয়ে কমিটিতে ভোট হবে। প্রস্তাবটি শেষ পর্যন্ত পূর্ণ সেনেটের অনুমোদন পেলে বিষয়টি জাস্টিস ডিপার্টমেন্টে পাঠানো হতে পারে। কোভিড-19 মহামারীর সময় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ মেডিকেল অ্যাডভাইজারের দায়িত্বে থাকা অবস্থায় নানা সিদ্ধান্তকে কেন্দ্র করে আগে থেকেই ডক্টর অ্যান্থনি ফাউচির সমালোচনা করে আসছিলেন রিপাবলিকানরা। সম্প্রতি ব্যক্তিগত ডায়েরি ফাঁস হওয়ার পর আরও বিপাকে পড়েন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের সাবেক এই ডিরেক্টর। তবে এবার কংগ্রেসের শুনানিতে 111 বার সংবিধানের 5ম সংশোধনী প্রয়োগের পর বড় ধরনের আইনি ও রাজনৈতিক চাপের মুখে পড়েছেন 85 বছর বয়সী এই চিকিৎসক। বুধবারের ওই শুনানিতে ডক্টর ফাউচির আচরণকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন রিপাবলিকান আইন প্রণেতারা। এই ঘটনায় তারা ফাউচিকে কংগ্রেস অবমাননার দায়ে অভিযুক্ত করার জন্য একটি ভোটের প্রস্তাব এগিয়ে নিচ্ছেন। তবে এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় বিষয়টি নিয়ে সরাসরি জাস্টিস ডিপার্টমেন্টে একটি ফৌজদারি রেফারেল পাঠানোর পরিকল্পনা করছেন সেনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ার র্যান্ড পল। রিপাবলিকান আইন প্রণেতাদের এই অবস্থানকে যৌক্তিক দাবি করে সাবেক ফেডারেল প্রসিকিউটর জোনাথন ফেইহি বলেন, ফেডারেল অপরাধের ক্ষেত্রে 5ম সংশোধনীর অধিকার প্রয়োগের কোনো সুযোগ নেই। এদিকে রবিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে রিপাবলিকান সেনেটর রজার মার্শাল অভিযোগ করেন, ফাউচির ব্যক্তিগত ডায়েরির লেখা এবং জনসমক্ষে বলা কথার মাঝে ব্যাপক অমিল রয়েছে। ফাউচির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের জন্য রাজনৈতিক প্রভাবমুক্ত একটি বিশেষ কাউন্সিল গঠনের আহ্বান জানান তিনি। করোনা ভাইরাস নিয়ে ফাউচির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে তাকে খলনায়ক হিসেবে আখ্যায়িত করেন আরেক রিপাবলিকান সেনেটর রিক স্কট। সাবেক সিডিসি ডিরেক্টর ডক্টর রবার্ট রেডফিল্ড অভিযোগ করেন, ফাউচির আচরণের কারণে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফাউচিকে নিজের ভুল স্বীকার করে দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান ডক্টর রেডফিল্ড।